এখন রাত 10:30, একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। কাতারের সাথে বিরোধ মেটাতে উপসাগরীয় দেশগুলোর সমঝোতা। ভারত সরকার বলছে করোনা ভাইরাসের টিকা রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। এর আগে এ নিয়ে বাংলাদেশে বিভ্রান্তি। দুটো দেশের সরকারের মধ্যে এই চুক্তি হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য সচিব যে বাংলাদেশ সরকার ভারত সরকার আমি বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এই কথাটায় যে এই চুক্তিটা যে ফর্মুলাতে যেভাবেই হয়ে থাকুক, উভয় দেশের সরকার প্রধান থেকে শুরু করে এমবেসি থেকে শুরু করে সকলেই অবহিত আছেন। এ নিয়ে শুনবেন ফেসবুক লাইভ। এমপির ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে করা মামলা নিয়ে র্যাব ও পুলিশের ভিন্ন ভিন্ন বক্তব্য। তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। উপসাগরীয় দেশগুলোর নেতারা সৌদি আরবে অনুষ্ঠিত এক সম্মেলনে কাতারের সাথে কয়েকটি দেশের দীর্ঘদিনের বিরোধ মেটানোর লক্ষ্যে একটি দলিলে সই করেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একে সংহতি ও স্থিতিশীলতার সমঝোতা বলে উল্লেখ করেছেন। এর আগে মিস্টার বিন সালমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানান। 3.5 বছর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সন্ত্রাসবাদে সহযোগিতা করার অভিযোগে কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ভোটাররা আজ সেনেটের 2টি আসনের খুবই গুরুত্বপূর্ণ এক পুনর্নির্বাচনে ভোট দিচ্ছেন। এই 2টি আসন যদি ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের কাছ থেকে জিতে নিতে পারে, তাহলে ডেমোক্র্যাটরা সেনেটের নিয়ন্ত্রণ ফিরে পাবে। এর ফলে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে কংগ্রেসের উভয় কক্ষের সহায়তা পাবেন। কিন্তু উভয় পক্ষই এই নির্বাচনে জিততে বিপুল পরিমাণ সম্পদ ব্যয় করছে। কেবল নির্বাচনী বিজ্ঞাপনেই খরচ করা হয়েছে $50 কোটি। ফরাসি সরকার করোনা ভাইরাসের টিকা দেওয়ার গতি আরও দ্রুত করার অঙ্গীকার করেছে। বিরোধী নেতারা বলছেন টিকা দেওয়ার ধীর গতির ফলে ফ্রান্স ইউরোপিয়ান ইউনিয়নের কাছে হাসির পাত্রে পরিণত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, টিকা নেওয়ার জন্য যেসব বিধিমালা ঠিক করা হয়েছিল সেগুলো শিথিল করা হচ্ছে। সুদানের একটি শরণার্থী শিবির ইথিওপিয়া থেকে যাওয়া শরণার্থীতে প্রায় ভরে যাওয়ার পর জাতিসংঘ 56,000-এর মতো শরণার্থীকে নতুন একটি শিবিরে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, নতুন জায়গায় যথেষ্ট তাঁবু বসানো হয়েছে এবং আগামী কয়েকদিনে আরও তাঁবু স্থাপন করা হবে। তারা বলছে, পূর্ব সুদানে এখনও শরণার্থীদের আসা অব্যাহত রয়েছে। চীনের একটি আদালত প্যাঙ্গোলিনের প্রায় $3 কোটি মূল্যের চামড়া বা আঁশ পাচার করার দায়ে 17 জনকে কারাদণ্ড দিয়েছে। পাচারকারী চক্রটি এই প্রাণীর চামড়া শুকনো আদার মতো দেখা যায় এমনভাবে তৈরি করে চীন থেকে নাইজেরিয়াতে পাচার করছিল। কিছু কিছু গবেষণায় বলা হয়েছে, এই প্যাঙ্গোলিন প্রাণীটি থেকেই করোনা ভাইরাস মানবদেহে এসেছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মিজানুর রহমান খান। বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা রপ্তানি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার পর ভারত সরকার বলছে যে 2টি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে, সেগুলি রপ্তানি করতে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারতের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ একথা জানিয়েছেন। এর আগে সিরাম ইনস্টিটিউটের প্রধান কার্যনির্বাহী আদার পুনাওয়ালাও টুইট করে একই কথা জানিয়েছেন। এর আগে অবশ্য তিনি বলেছিলেন যে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্রের শর্ত অনুযায়ী এখনই তাদের উৎপাদিত ভ্যাকসিন রপ্তানি করা যাবে না। এরপরেই বাংলাদেশে সিরামের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাওয়া যাবে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। কলকাতা থেকে আরও জানাচ্ছেন অমিতাভ ভট্টশালী।
ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি বাংলাদেশ পাবে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার একদিন পরে আজ ভারত সরকার এবং সেরাম ইনস্টিটিউট উভয়ই স্পষ্ট করে জানিয়েছে যে কোভিশিল্ড নামে ওই ভ্যাকসিনটি বাংলাদেশে পাঠাতে কোনো সমস্যা নেই। সোমবার বিতর্কের সূত্রপাত হয় সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী অফিসার আদার পুনাওয়ালার একটি সাক্ষাৎকারের পরে। সেখানে তিনি বলেছিলেন যে কোভিড টিকাটি বিদেশে রপ্তানি করার উপরে নিষেধাজ্ঞা আছে, কিন্তু আজ ভারতের স্বাস্থ্য মন্ত্রক করোনার সার্বিক পরিস্থিতি এবং টিকাকরণ কর্মসূচি নিয়ে দিল্লিতে যে সংবাদ সম্মেলন আয়োজন করেছিল সেখানে তারা স্পষ্ট করে জানিয়েছে যে কোভিড ভ্যাকসিন রপ্তানির উপরে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলছিলেন, The Union government has not banned the export of any one of the COVID vaccines. That is something which should be absolutely. মিস্টার ভূষণের কথায় দুটি কোভিড ভ্যাকসিনের কোনোটির রপ্তানির ওপরেই কেন্দ্রীয় সরকার কোনো রকম নিষেধাজ্ঞা জারি করেনি, এটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া দরকার। কেন্দ্রীয় সরকারের দুটো মন্ত্রক এ ধরনের একটা কাল্পনিক নিষেধাজ্ঞা জারি করতে পারে, একটা তার নিজের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং আরেকটি বাণিজ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রক অথবা বাণিজ্য মন্ত্রক কোনোটি এ ধরনের নিষেধাজ্ঞা জারি করেনি। এ ধরনের ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকা উচিত বলেও জানান স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। পরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিস্টার আদার পুনাওয়ালা বলেছেন যে জরুরি ভিত্তিতে ব্যবহারের যে ছাড়পত্র তাদের দেওয়া হয়েছে তার শর্ত অনুযায়ী দেশে বা বিদেশে কোনো বেসরকারি সংস্থার কাছে ভ্যাকসিনটি তারা বিক্রি করতে পারবেন না। ভারতেও সরকারের হাতেই যেমন ভ্যাকসিনটি দেবেন তারা, তেমনি অন্য কোনো দেশের সরকারি টিকাকরণ কর্মসূচির জন্য ভ্যাকসিন পাঠানোর ওপরে কোনো নিষেধাজ্ঞা নেই। মিস্টার পুনাওয়ালা বিবিসিকে ওই সাক্ষাৎকারটি দেওয়ার আগে ভারতের যে দুটি সংস্থার তৈরি কোভিড ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ছাড়পত্র পেয়েছে সেই সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক একটি যৌথ বিবৃতি জারি করেছে। সেখানেও বলা হয়েছে যে তাদের উৎপাদিত কোভিড ভ্যাকসিন তারা সারা বিশ্বের মানুষের উপকারে ব্যবহার করতে চায়। সেই হিসেবে বাংলাদেশের কাছে টিকা রপ্তানি করতে কোনো রকম বাধা থাকছে না, কারণ বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন যে ভারত থেকে কোভিড টিকা আনার ব্যবস্থাটি বেসরকারি বেক্সিমকো করলেও টিকাকরণ কর্মসূচির অর্থায়ন ও পরিচালনা সরকারই করবে। অমিতাভ ভট্টশালী, কলকাতা থেকে। বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা আমদানির চুক্তি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেক্সিমকোর পরস্পর বিরোধী বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে এই চুক্তিটি সরকারের সঙ্গে সরকারের অর্থাৎ G2G নাকি বাণিজ্যিক চুক্তি, সেই ইস্যুটাই এখন বিতর্কের কেন্দ্রে। প্রশ্ন উঠেছে প্রায় 3 কোটি টিকা সরবরাহের এই চুক্তিটি আসলে কি এবং কারা কারা এই চুক্তিতে সই করেছে। খোঁজ নিয়েছেন ঢাকায় আমাদের সংবাদদাতা রাকিব হাসনাত। করোনা ভাইরাসের টিকা আমদানির জন্য আজই 4,000 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদ। একই সাথে টিকার জন্য আজই ভারতের সেরাম ইনস্টিটিউটকে সরকারের পক্ষ থেকে অগ্রিম টাকা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বেসরকারি কোম্পানি বেক্সিমকো। এই কোম্পানি এবং সেরাম ইনস্টিটিউটের সাথেই টিকা আনার জন্য চুক্তি করেছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু টিকা আনার এই চুক্তিটি কাদের মধ্যে সম্পাদিত হয়েছে এবং দুদেশের সরকারের এই চুক্তির বিষয়ে অবস্থান কি, এ নিয়েই এখন বাংলাদেশে বিতর্ক চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান আজ বিবিসি বাংলাকে বলছেন, চুক্তিটি তার ভাষায় ওই অর্থে G2G বা দুদেশের সরকারের মধ্যে না হলেও উভয় সরকারই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। ভারত সরকার এবং বাংলাদেশ সরকার শতভাগ ওয়াকিবহাল আছে। যখন সাইনিংটা হয় সে দেশের অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে আছেন, হাই কমিশনার, তিনি নিজে উপস্থিত থেকে উনি এগুলার করেছেন। কিন্তু ভারত সরকারের পক্ষে কেউ তো চুক্তির সিগনেটরির মধ্যে নেই। সিরামের প্রতিনিধি সাইন করে নাই। এই কোম্পানিটাও গভর্নমেন্ট ওন করে, এরকম একটি কোম্পানি। এক কথায় আপনি এই চুক্তির স্ট্যাটাসটাকে কি বলবেন? এটা কি সরকার টু সরকার না বাংলাদেশ সরকারের সাথে বেক্সিমকো চুক্তি? আমি সরকার টু সরকার বলতে চাচ্ছি না, যে বাংলাদেশ সরকার ভারত সরকার আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এই কথাটায় যে এই চুক্তিটা যে ফর্মুলাতে যেভাবেই হয়ে থাকুক, উভয় দেশের সরকার প্রধান থেকে শুরু করে এমবেসি থেকে শুরু করে সকলেই অবহিত আছেন। যদিও সোমবার ভারত থেকে টিকা আনার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান বলেছিলেন, বাংলাদেশের টিকা পাওয়া নিয়ে উদ্বেগ নেই, কারণ চুক্তিটি হয়েছে G2G বা দুদেশের সরকারের মধ্যে। তবে বেক্সিমকো বলেছিল এটি দুদেশের সরকারের মধ্যকার কোনো চুক্তি নয়, বরং এটি সেরামের সাথে বাংলাদেশ সরকারের বাণিজ্যিক চুক্তি।
এখানে বলে রাখা ভালো, সাধারণত G2G চুক্তির মানে হলো এক দেশের সরকারের সাথে আরেক দেশের সরকারের কোনো বিষয়ে সরাসরি চুক্তি, যা কখনো সরকার প্রধান কিংবা সরকারের পক্ষে মন্ত্রীরা বা আমলারা সরাসরি স্বাক্ষর করেন। তবে অনেক সময় দুদেশের সরকারের মধ্যকার চুক্তিতে তৃতীয় পক্ষকে লোকাল এজেন্ট হিসেবে রাখা হয়। কিন্তু করোনা ভ্যাকসিন নিয়ে চুক্তিতে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা স্বাক্ষর করলেও বেক্সিমকো ও সেরামের প্রতিনিধি ছাড়া ভারত সরকারের কাউকে তাতে স্বাক্ষর করতে দেখা যায়নি। ঢাকায় ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকার সমর্থক চিকিৎসকদের সংগঠন সাচিপের সভাপতি ইকবাল আরসালান। তিনি বলছেন, সম্পাদিত চুক্তিটি কোনোভাবেই G2G চুক্তি নয় বলেই মনে করেন তিনি। চুক্তিটার মূল স্বাক্ষরকারী হচ্ছে ভারত সেরাম ইনস্টিটিউটের প্রতিনিধি এবং বাংলাদেশে বেক্সিমকোর প্রতিনিধি। সেখানে যে তৃতীয় পক্ষ, রাষ্ট্রপক্ষ হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তারা স্বাক্ষর করেছেন এবং ভারতের যে হাই কমিশনার সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু সেই চুক্তি ভারত সরকারের পক্ষে কেউ সেখানে স্বাক্ষর প্রদান করেননি। চুক্তিটা হচ্ছে বেক্সিমকোর সাথে আসলে সরকারের। যদিও জানা যাচ্ছে নভেম্বরের শুরুতে সম্পাদিত ওই চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট বেক্সিমকোকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকা সরবরাহ করবে এবং বাংলাদেশ সরকার বেক্সিমকোর কাছ থেকেই 3 কোটি টিকা ক্রয় করবে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজাও বলছেন, চুক্তি স্বাক্ষর বা আলোচনার পর্যায়ে ভারত সরকারের সাথে এ নিয়ে তাদের কোনো আলোচনা হয়নি। আলাপ আলোচনা থেকে শুরু করে সবকিছুই কিন্তু হয়েছে মূলত শুরুতে বেক্সিমকো ফার্মা এন্ড সিরাম ইনস্টিটিউট, কেন আমরা সিরাম ইনস্টিটিউটের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ফর দিস ভ্যাকসিন ইন বাংলাদেশ, এবং তারপরে 3 পার্টির মধ্যে সিরাম ইনস্টিটিউট, বেক্সিমকো ফার্মা এবং বাংলাদেশ সরকার। তো এইভাবে কিন্তু হয়েছে। এখানে ইন্ডিয়ান সরকারের পক্ষ থেকে কোনো ডিসকাশন হয়নি এই চুক্তিটা করার সময়, বা চুক্তি স্বাক্ষরের সময় কোনো রকম ডিসকাশন হয় নাই। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বেক্সিমকো উভয়ই বলছে, চুক্তির স্ট্যাটাস যাই হোক না কেন, তারা আশা করছেন চুক্তি অনুযায়ী ভ্যাকসিন বাংলাদেশ পাবে এবং এই সপ্তাহ নাগাদই ভ্যাকসিনটি বাংলাদেশে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াও শুরু হবে। রাকিব হাসনাত, ঢাকা থেকে। এ নিয়ে একটি আলোচনা শুনবেন এই অনুষ্ঠানেই আরও কিছুক্ষণ পর। আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। বাংলাদেশের একজন সংসদ সদস্যের ছেলে মাদক এবং অস্ত্র মামলার অভিযোগ থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। গত বছরের অক্টোবর মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে র্যাব তার বিরুদ্ধে মামলা করেছিল, কিন্তু পুলিশ চূড়ান্ত প্রতিবেদনে বলছে মামলার এজাহারে র্যাবের দেওয়া তথ্যের সত্যতা পাওয়া যায়নি। ঢাকা থেকে আরও জানাচ্ছেন ফারহানা পারভিন। 2020 সালের 26শে অক্টোবর ইরফান সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে র্যাব অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার দায়ে 6 মাস ও বিদেশি মদ সেবনের দায়ে 1 বছরের কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের সাময়িক বরখাস্ত হওয়া কমিশনার এই ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে 2টি মামলা করে র্যাব। সেই মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। পুলিশ বলছে, সাক্ষ্য প্রমাণে এবং তথ্য প্রমাণে সম্পূর্ণভাবে এটা প্রমাণ করা সম্ভব হয়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন বলেছেন, যেসব জিনিস জব্দ করা হয়েছে সেসব ইরফান সেলিমের বাড়ি থেকে উদ্ধার করা হলেও সেগুলোর মালিক তিনি নাও হতে পারেন। ইরফান সেলিমের বিরুদ্ধে যে 2টা মামলা হয়েছিল, একটা মাদকের মামলা আর একটা অস্ত্রের মামলা, এই 2টা মামলায় সম্প্রতি আমরা তদন্ত শেষ করে চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল দাখিল করেছি। আসলে এই মাদক এবং অস্ত্রের মামলা যেটা, সেই মামলাগুলোতে অভিযুক্ত যিনি, তার বিরুদ্ধে অভিযোগের যে অ্যাবসলিউট পজিশন তার ছিল কিনা এটা নিশ্চিত হওয়ার প্রয়োজন হয়ে থাকে। তো এই 2টা মামলাতেই এই অ্যাবসলিউট পজিশনে যে ছিল ইরফানের, সেটা প্রমাণ করা যায় নাই। এর আগে 25শে অক্টোবর রাতে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান অভিযোগ করেন, রাজধানীর ল্যাবেড হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ওয়াসিফ আহমেদের মোটরসাইকেলটি পিছন থেকে ধাক্কা দেয় হাজি সেলিমের সংসদ সদস্য লেখা গাড়িতে। ধাক্কা দেওয়ার কারণ জানতে পেছন পেছন এলে কলাবাগানের ট্রাফিক সিগন্যালে হাজি সেলিমের গাড়ি থেকে 2-3 জন ব্যক্তি নেমে ওয়াসিফ আহমেদ খানকে ফুটপাতে ফেলে এলোপাথারি মারধর করেন। এরপর 26শে অক্টোবর র্যাব ইরফান সেলিমের বাড়িতে অভিযান চালায়, যেটা স্থানীয় গণমাধ্যমে সরাসরি দেখানো হয়। এখন পুলিশের এই চূড়ান্ত প্রতিবেদনের পর র্যাব বলছে, তারা ঘটনাস্থল থেকে যেসব জিনিস পেয়েছেন তার ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। র্যাবের মুখপাত্র আশিক বিল্লাহ বলেছেন, সুনির্দিষ্ট তথ্য এবং অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছিল। আমরা কিছু সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা একটি অভিযান পরিচালনা করি। মূলত উপস্থিত
ওই সময় যে সকল বিষয়াদি র্যাবের অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদের নজরে এসেছিল, সকল বিষয়কে সন্নিবেশিত করেই আমরা একটি এজাহার উপস্থাপন করি এবং এজাহারে যা লেখা হয়েছে, এজাহারে যা উপস্থাপন করা হয়েছে সেটি আমাদের বস্তুনিষ্ঠ ছিল। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তার গভীরভাবে যেভাবে উনি বিচার বিশ্লেষণ করেছেন এই বিষয়ে র্যাবের কোনো স্পষ্ট ধারণা নেই। এদিকে মামলার চূড়ান্ত প্রতিবেদন নিয়ে পুলিশ এবং র্যাবের এই দুই রকম বক্তব্য নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ বলছে এটা র্যাবের বিষয় না, পুলিশ অনেক মামলায় বাদী হয়ে মামলা করেন, কিন্তু চূড়ান্ত প্রতিবেদনে অন্যরকম তথ্য আসে। আর র্যাব বলছে এখানে পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে না, তবে পুলিশ যে চূড়ান্ত প্রতিবেদন দায়ের করেছে সেটা সম্পর্কে র্যাব দাপ্তরিকভাবে অবহিত হলে পরবর্তী করণীয় সম্পর্কে ঠিক করবে। এ ছিল ঢাকা থেকে পাঠানো ফারহানা পারভিনের প্রতিবেদন। আপনারা বিবিসি বাংলা শুনছেন খুলনায়, চট্টগ্রামে, ঢাকায়। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবারে ফেসবুক লাইভের নির্ধারিত কিছু অংশ বিষয় বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা পরিবেশন করছেন আফরোজা নীলা। বিবিসি বাংলার লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা নীলা। করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশ ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়ে এটি প্রয়োগের পথে রয়েছে। যুক্তরাজ্য গতকাল অক্সফোর্ডে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে। আর এরই মধ্যে বাংলাদেশে অক্সফোর্ডের ভ্যাকসিন কবে আসবে এই নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। বাংলাদেশ কেন শুধু অক্সফোর্ড টিকান্তিক চুক্তি করলো, অন্য টিকা আনার চেষ্টা কেন হলো না, ভ্যাকসিন বাণিজ্য, ভ্যাকসিন রাজনীতি, এরকম নানা প্রশ্ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আলোড়ন চলছে বলা যায়। আর এইসব বিষয় নিয়েই আমাদের আজকের লাইভ। আমার সঙ্গে যোগ দিয়েছেন আইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মোশতাক হোসেন, আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোর্শেদা চৌধুরী, এছাড়াও যোগ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ এবং এনএইচএস ইংল্যান্ডে কর্মরত ডাক্তার তাসনিম জারা লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমি শুরুতেই যদি ডক্টর মোশতাক হোসেনের কাছে যাই, যে বাংলাদেশে ভ্যাকসিন কবে আসবে এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে জানুয়ারিতে ভ্যাকসিন আসবে। গত মাসেই তিনি এই কথা বলেছিলেন। এখন যেটা জানা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে ভ্যাকসিন আসতে পারে এবং কবে সেটা আসবে তা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো এই ধরনের অনিশ্চিত পরিস্থিতি কেন তৈরি হলো? ডক্টর মোশতাক হোসেন। ধন্যবাদ। হ্যাঁ, আপনার মতো প্রশ্ন আমাদের সবার কাছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে যারা ভ্যাকসিন সরবরাহ করবে তাদের দেয়া তথ্য অনুযায়ী সেখানকার যে সেরাম ইনস্টিটিউট তারা যেভাবে বলেছে যে ভারত সরকার কবে নাগাদ অনুমোদন দিতে পারে, এর আগে যুক্তরাজ্যের সরকার ঠিক না, যারা এটা নিয়ন্ত্রণকারী সংস্থা, একটা স্বাধীন সংস্থা, সেটি কবে নাগাদ দিতে পারে এবং বাংলাদেশে তার পরপরই আমরা দেব, সেই হিসাব কষেই কিন্তু তিনি বলেছিলেন এবং সেটা তিনি কিন্তু পরিষ্কার করেছেন যে এতদিনের মধ্যে ভারতে অনুমোদন হবে, তারপরে বাংলাদেশ অনুমোদন হবে। বাংলাদেশ ইতিমধ্যেই ওষুধ প্রশাসন অধিদপ্তর সেই অনুমোদনটা দিয়েছে, কাজে সেই হিসাবে তিনি একটা তারিখ করেছেন। তবে এটা ঠিক যে আমরা ভ্যাকসিনটা পাবো, কিছুদিন দেরি হতে পারে, আবার যথাসময় হতে পারে। ভ্যাকসিন যে পরিমাণে উৎপাদন হবে তার প্রথম যে উৎপাদন করার একটা অংশ বাংলাদেশ, যদি সবগুলো সম্ভব নাও হয়, যে সরকারি পর্যায়ে যে আলোচনা হয়েছে সেই সরকারি পর্যায়ে আলোচনার অংশ হিসেবে আমরা ভ্যাকসিন পেতে শুরু করব। তবে 50 লক্ষ ভ্যাকসিন প্রতি মাসে যেটা পাবো সে বিষয়ে আরো বেশ কিছু কাজ বাকি আছে। আমাদের দেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদন দেওয়ার পরে সেই বিষয়গুলো কাজ করা শুরু হয়েছে। তারিখটা একেবারে কাটায় কাটায় না মিললেও আমরা ভ্যাকসিন পেতে যাচ্ছি, এই বিষয়ে আমরা সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদের কাছ থেকে আমরা নিশ্চিত হয়েছি। মিস্টার হোসেন, বাংলাদেশের মানুষ জানতো যে জানুয়ারিতে হয়তো ভ্যাকসিন আসবে। তো গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখছি যে সেরামের সঙ্গে যে চুক্তিটি হয়েছে সেটি নিয়েও এক ধরনের প্রশ্ন উঠেছে, যেমন বিশেষ করে সরকারের লোকেরাই বিতর্কে জড়িয়েছেন এমনটা দেখা যাচ্ছে। যেমন স্বাস্থ্য সচিব বলেছেন যে G2G চুক্তি বেক্সিমকো এজেন্ট, অন্যদিকে বেক্সিমকোর পক্ষ থেকে এমন কথা এসেছে যে বেক্সিমকোর সঙ্গে সেরামের চুক্তি হয়েছে। তাহলে এই চুক্তি নিয়েও তো প্রশ্ন উঠছে মিস্টার হোসেন। না, এটা তো দুজনের কথাই কিন্তু মানে কোনোটাই ফেলে দেওয়ার মতো না। সরকারের পর্যায়ে আলোচনার মধ্য দিয়ে চুক্তিটা ত্বরান্বিত হয়েছে। এটা ঠিক যে বেসরকারি পর্যায়ে বেক্সিমকো
এ বিষয়ে উদ্যোগ নিয়েছে তাদের যে বাণিজ্যিক কার্যক্রম আছে সেই বাণিজ্যিক কার্যক্রমের অংশ হিসেবে, এবং বেক্সিমকো সরকারের কাছে তারা অ্যাপ্রোচ করেছে যে সরকারি পর্যায়ে যদি আলোচনা হয় এবং রাজনৈতিক পর্যায়ে সিদ্ধান্ত হয় তাহলে ভ্যাকসিনটা পেতে সুবিধা হবে। এই যে চুক্তির বিষয়ে যেটি বলছেন যে দুই দেশের সরকারের সঙ্গে কথা হয়েছে, তাহলে এটা কি G2G চুক্তি নাকি বাণিজ্যিক চুক্তি হিসেবে ধরবো আমরা? আমি ঠিক কারিগরি ভাবে হুবহু বলতে পারবো না, আমার মনে হয় দুটোই। বেক্সিমকো এই বিষয়ে উদ্যোগ নিয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই উদ্যোগের সঙ্গে সরকার যুক্ত হয়ে এটি সরকারের সাথে সরকারের চুক্তিতে পরিণত করেছে, কারণ অনিশ্চয়তা দেখা দেওয়ার পরে সরকারি লেভেলেই কিন্তু যোগাযোগ করা হয়েছে, বেক্সিমকো যোগাযোগ করেছে। আমি যদি চুক্তিটির বিষয়ে একটু উল্লেখ করি, যে চুক্তিটি হয়েছিল গত মাসে, যে ত্রিপক্ষীয় চুক্তিটি এসেছে, যেটি আমরা জানতে পেরেছি যে সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়, সেরাম ও বেক্সিমকোর মধ্যেই চুক্তি হয়েছিল, সেখানে ভারত সরকারের কোনো স্বাক্ষর নাই, তাহলে G2G কেন বলা হচ্ছে না? ভারত সরকার মানে সেরাম ইনস্টিটিউট তো মানে ভারত সরকারের অনুমোদন নিয়েই সেটি করেছে, এবং এখানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে ভারতীয় হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাজেই এটি একেবারে সরকারের বাইরে হয়েছে বলার কোনো উপায় নেই। এবং আমি যেটা বলেছি যে এই যে গত 24 ঘন্টা যে অনিশ্চয়তা, সেখানে সরকারি পর্যায়ে কিন্তু আলোচনা করে সেই অনিশ্চয়তা দূর করার চেষ্টা করা হয়েছে। আমি যদি এই পর্যায়ে বেনজির আহমেদের কাছে যাই, যে করোনা ভ্যাকসিন বাংলাদেশে কবে আসবে, চুক্তি, এই যে এক ধরনের বিতর্ক, এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই সার্বিক পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? গতকাল থেকে যেটা শুনছি, এটা একটা ককটেল ধরনের মানে মতামত শুনছি। এখানে ককটেল ধরনের মতামত হওয়ার কোনো সুযোগ নেই। এখানে হওয়া উচিত যে G2G মানে পরিষ্কার, একটা সরকারের সঙ্গে আরেকটা সরকার। এইরকম কাজে আমি যুক্ত ছিলাম, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আসলে G2G আমরা এখানে সেভাবে দেখি না, বরঞ্চ এটা একটা বাণিজ্যিক চুক্তি, এটাই মূলত আমরা দেখি। আপনি জানেন যে একটা দেশের কোনো কোম্পানি যখন এই ধরনের চুক্তি করে তখন সেই দেশের রাষ্ট্রদূত উপস্থিত থাকতে পারে। আর G2G মানে হলো যে বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেই চুক্তিতে স্বাক্ষর করবেন, ভারতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেই চুক্তিতে স্বাক্ষর করবেন, এটার নাম হলো G2G। তো মোস্তাক ভাই একটু ককটেল ধরনের যে বিশ্লেষণটা দিলেন, আমি সেটার সঙ্গে খুব একটা কনভিন্স না। তো এখন কথা হলো যে সেটা যাই হোক, এগুলো হলো আলোচনার বিষয়, এগুলো মতামতের বিষয়, কিন্তু মূল বিষয়টা হলো যে আমাদের ভ্যাকসিন প্রাপ্তিটা সরকার টু সরকার যদি চুক্তি হতো, সরকারের সাথে সরকার, তাহলে আমরা যে সুবিধাটা পেতাম সেটা হয়তো এখানে পাচ্ছি না। তবে এটাও ঠিক যে ভারতের সঙ্গে বাংলাদেশের এমন কিছু সম্পর্ক আছে যেটা ভারত নষ্ট করতে চাইবে না। সেদিক থেকে ভারত চেষ্টা করবে বাংলাদেশকে টিকা দিতে। তবে অবশ্যই বিজেপি যে সরকার আছে তাদের স্বার্থের যদি হানি ঘটে, অর্থাৎ তারা নিজের দেশে আগে প্রাধান্য না দিয়ে যদি এটা রপ্তানি করতে দেয় এবং সেখানে তাদের যদি রাজনৈতিক স্বার্থে হানি ঘটে, তাহলে আমাদের সেক্ষেত্রে অনিশ্চয়তাটা বাড়বে। আমি যদি এখন ডক্টর মোর্শেদা চৌধুরীর কাছে যাই, ভ্যাকসিন নিয়ে নানান আলোচনা আপনি শুনছিলেন, যখন বিশ্বের বিভিন্ন দেশ ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়ে প্রয়োগ পর্যায়ে চলে গেছে, সেখানে বাংলাদেশে ভ্যাকসিন কবে আসবে সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এবং ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিলাম না বলে বাংলাদেশ পিছিয়ে পড়লে এই ধরনের মন্তব্য অনেকে করছেন। শুধু অক্সফোর্ডের টিকার উপর কেন আমরা জোর দিচ্ছি সেই প্রশ্নটিও আছে। আপনি কি মনে করছেন ডক্টর মোর্শেদা চৌধুরী? অনেক যুক্তিতর্ক শুনছিলাম এতক্ষণ। আমার যেটা মনে হয়েছে যে আমরা যে খুব পিছিয়ে আছি তা না, সব কেউই কিন্তু খুব বেশি এগিয়ে নেই, মাত্র শুরু হয়েছে। আমাদের আসার কথা, এখন একটু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি দেরি হবে, কারণ আপনারা জানেন যে দুই পক্ষের সরকারের মধ্যে আলোচনা হয়েছে এবং কিছুটা আমরা আশার আলো দেখতেও পেয়েছি। তো আমি যেটা বলতে চাই যে আজ আসুক বা কাল আসুক, হয়তো দুদিন দেরি হবে, বাট এইটা কিন্তু চলে আসবে, ভ্যাকসিনটা চলে আসবে। কিন্তু আমি যে জিনিসটা বেশি জোর দিতে চাই একজন পাবলিক হেলথ বিশেষজ্ঞ হিসেবে, যে মানুষ কিন্তু ভ্যাকসিনের উপর যদি জোর দিয়ে ফেলে বেশি, তাহলে কিন্তু অন্য যে মেজার গুলি, যে স্বাস্থ্য বিধিগুলি, সেইগুলি যেন ভুলে না যায়। যে এখন যদি আমরা মাস্ক পরা ভুলে যাই, এখন যদি আমরা হাত ধোয়া ভুলে যাই, সোশ্যাল ডিস্টেন্সিং ভুলে যাই, তাহলে কিন্তু এই যে এই ভ্যাকসিনের সুবিধাটা আমরা নিতে পারবো না। কারণ আপনারা জানেন, আমরা কিন্তু কেউই জানি না এই ভ্যাকসিন কতদিন আমাদের ইমিউনিটি দিবে এবং কখন আমার অ্যান্টিবডিটা গ্রো করবে, এটাও কিন্তু আমরা জানি না। এটা এখনো অনেকটাই পরীক্ষা পর্যায়ে রয়েছে। তো আমাদেরকে কিন্তু এই ভ্যাকসিন তো অবশ্যই আমাদের কার্যক্রম চালাতে হবে, কিন্তু সেই সাথে স্বাস্থ্যবিধির উপরে কিন্তু
প্রচুর গুরুত্ব দিতে হবে এবং সবাইকে বারবার বলতে হবে স্বাস্থ্যবিধির বিকল্প নেই, এইটা আগে, তারপরে আমরা ভ্যাকসিন তো আনছি। সো এই ভ্যাকসিন নিয়ে বিতর্ক করতে করতে যেন আমরা ওই জিনিসটা মানে আমার মনে হচ্ছে যে ওইটা যেন একটু চাপা পড়ে যাচ্ছে, ওটা যেন না হয়। যারা আমরা ভ্যাকসিন যাদেরকে ভ্যাকসিন দেব তাদের কি হচ্ছে তাদেরকেও মনিটর করতে হবে যে তাদের কি কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা, বা তাদেরকে আবার টাইমলি সেকেন্ড ডোজ নিতে আসা, ফার্স্ট ডোজ নিয়ে, কারণ আমাদের দেশে তো ওরকম ডেটাবেস নাই যে একজনকে দিলাম তাকে সে আবার সেকেন্ড ডোজ ঠিক টাইমে নিতে আসলো কিনা, এটাও তো মনিটর করতে হবে। সো এই যে জিনিসগুলি, এই যে মেকানিজম গুলি তৈরি করা, এগুলো কিন্তু এখনো আমাদেরকে সমান গুরুত্ব নিয়ে বিবেচনা করতে হবে। ভ্যাকসিন প্রকিউরমেন্ট অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস, তার সাথে সাথে এই জিনিসগুলোও সমান গুরুত্বপূর্ণ আমি মনে করি। তাসনিম জারা, যুক্তরাজ্যে তো গতকাল থেকে অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়া শুরু হলো, যেটি মাত্র ডক্টর মোর্শেদা চৌধুরী বলছিলেন যে ভ্যাকসিন দেবার পর কি ধরনের প্রতিক্রিয়া হয় সেটা মনিটর করার বিষয়। এইসব প্রস্তুতিগুলো তো আপনারা নিয়েছেন শুরু থেকেই, ভ্যাকসিন অনুমোদন পাবার পর থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরুর আগ পর্যন্ত। এই প্রস্তুতিটা আপনারা কিভাবে নিয়েছেন, এখন কি দেখছেন? ওখানে তো বিভিন্ন ধরনের টিকা প্রয়োগ হচ্ছে, প্রথমে ফাইজার, এখন তো অক্সফোর্ডেরটাও শুরু হলো। আপনি যদি আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন। একটা ভ্যাকসিন যখন অনুমোদন দেয়া হয় তখনই রেগুলেটরি বডির দায়িত্ব শেষ হয়ে যায় না। ভ্যাকসিন অনুমোদন দেওয়ার পরে তারপরে মানুষের উপরে কিরকম সাইড এফেক্ট দেখা যাচ্ছে বা কোনো অ্যাডভার্স ইভেন্ট দেখা যাচ্ছে কিনা সেটা কন্টিনিউয়াস মনিটরিং এ রাখতে হয়। সেই জন্য যুক্তরাজ্যে আগে থেকেই বিভিন্ন ধরনের সেফ গার্ডস আছে। কোভিড ভ্যাকসিনের জন্য আমাদের একদম সেন্ট্রাল গাইডলাইন আছে যে আমরা যখন কোনো সাইড এফেক্ট দেখতে পাবো বা অ্যাডভার্স ইভেন্ট দেখতে পাবো সেটা আমরা কিভাবে ম্যানেজ করব। এখানে একটা স্কিম আছে, এটাকে বলা হয় MHR এর ইয়েলো কার্ড স্কিম। সেখানে মেম্বার অফ দ্য পাবলিক, শুধুমাত্র যে ডাক্তার বা যারা ভ্যাকসিন নিচ্ছে তারাই না, একজন সাধারণ জনগণ যে ভ্যাকসিন নিচ্ছে তার যদি মনে হয় আমি একটা সাইড এফেক্টে ভুগছি বা একটা অ্যাডভার্স রিয়াকশনে আমি ভুগছি, তখন সে নিজেই সেটা ডিরেক্টলি MHR এর কাছে রিপোর্ট করতে পারে এবং সরাসরি সেটা MHR এর কাছে যায়, অর্থাৎ এখানকার রেগুলেটরি বডির কাছে যায় এবং তারা সেগুলো পর্যবেক্ষণ করে, তারা সেগুলো পর্যালোচনা করে দেখে যে নতুন কোনো সেফ গার্ড নিতে হবে কিনা। ফাইজার ভ্যাকসিনের ক্ষেত্রে যেমন আমরা বেশ কিছু অ্যানাফাইল্যাক্সিস অর্থাৎ গুরুতর অ্যালার্জিক রিয়াকশনের কেস দেখেছি। তো সেই জন্য যখন ওগুলো আসার পরে কিন্তু তারপরে তৎক্ষণাৎ রেগুলেটরি বডি অ্যাকশন নেয়। এখন রেগুলেটরি বডি ফাইজার ভ্যাকসিনের ক্ষেত্রে তারপরে আমাদের যে রেকমেন্ডেশন যে আমরা অ্যানাফাইল্যাক্সিসের ক্ষেত্রে আমরা ভ্যাকসিন দেওয়ার পরে অন্তত 15 মিনিট ভ্যাকসিন দেওয়ার পরে তাদেরকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখবো। এই গুরুতর অ্যালার্জিক রিয়াকশন যেটা হয় সেটা সাধারণত ভ্যাকসিন দেওয়ার সাথে সাথেই হয়। তো এই পর্যবেক্ষণের টাইমটাতে তখনই যদি গুরুতর অ্যালার্জিক রিয়াকশন হওয়ার কথা তখনই হওয়ার কথা এবং তখন আমরা কার্যকর চিকিৎসা দিতে পারবো। MHR ইয়েলো কার্ড স্কিমের পাশাপাশি আমরা যারা ভ্যাকসিন দিব প্রোভাইডারের আরেকটা দায়িত্ব আছে, এখানকার ন্যাশনাল ক্লিনিক্যাল টিম আছে। যে কোনো আমরা যদি অ্যাডভার্স ইভেন্ট দেখি তাহলে আমাদের সেটা ন্যাশনাল ক্লিনিক্যাল টিমের কাছে জানাতে হবে এবং কিছু সাইড এফেক্ট আমরা অবশ্যই জানি যে ভ্যাকসিন দেওয়ার পরে হতে পারে, সেখানে একটু মাসলে ব্যথা হতে পারে, একটু জ্বরের মতো আসতে পারে, টায়ার্ড লাগতে পারে, সেটা একরকম। যেগুলো লিমিটেড ইম্প্যাক্ট থাকে সেটার উপর একরকমই অ্যাকশন হবে। যদি খুব ক্রিটিক্যাল ইম্প্যাক্ট হয় বা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট হয় একটা রোগীর ক্ষেত্রে তখন ক্লিনিক্যাল সেফটি টিম অন্যরকম অ্যাকশন নিবে। সো এগুলো অনেক আগে থেকে স্পষ্ট গাইডলাইন আছে কিভাবে কে কখন কোন দায়িত্ব নিবে, কোন স্তরে রেসপন্স আসবে, that is being coordinated centrally. মিস্টার হোসেন, একদম সবশেষ প্রশ্ন, খুব ছোট করে জানতে চাই যে এই প্রশ্নটা আছে যে ভ্যাকসিন বাংলাদেশে আসার পরে সেটার প্রয়োগ বাংলাদেশ সরকার কতদিনের মধ্যে দেওয়া শুরু করবে? এটা সর্বনিম্ন 4 সপ্তাহ এবং সর্বোচ্চ 8 সপ্তাহ বলা হয়েছে। সেভাবেই আমরা সময়টা যত কমিয়ে আনা যায়, যখন আমরা নিশ্চিত হব কোন ভ্যাকসিন কবে আসছে সেটা জানুয়ারির শেষ সপ্তাহে আসবে সেটা ধরে নিয়েই কিন্তু কাজ হচ্ছে। 4 সপ্তাহের মধ্যে একেবারে বাস্তবে ভ্যাকসিনটা প্রয়োগ করা যায় কিনা সেই পরিকল্পনা কিন্তু আমরা করছি। কিছুটা সময়ের চেয়ে বেশি লাগতেও পারে। মানে এত সময়, 4 সপ্তাহ মানে 1 মাস বা তারও বেশি সময় কেন লাগতে পারে? কিন্তু সরকার তো সবসময় বলে আসছে আমরা প্রস্তুত। একেবারে সরাসরি ভ্যাকসিন আসছে সেই তারিখটা জানছি না, সেই তারিখটা জানার পরে 4 সপ্তাহ লাগবে। কিন্তু আমাদের বিমানবন্দরে ভ্যাকসিন আসার পরে অকুস্থলে পৌঁছে যাবে অত 24 ঘন্টা 48 ঘন্টার ভিতরে এবং তারপরে হয়তো আমাদের অল্প সময় লাগবে ভ্যাকসিনটা প্রয়োগ করার জন্য। সেই কাজগুলো এখন চলছে। এই প্রস্তুতিটা যত আমরা মানে মহড়া দেওয়া হবে, আমাদের মহড়াটা এখনো দেওয়া হয়নি, সেই মহড়া দেওয়ার পরে আমাদের সময়টা আরো কমে আসবে। শুনছিলেন বিবিসি বাংলার ফেসবুক লাইভের রেকর্ডকৃত কিছু অংশ।
পরিবেশন করলেন আফরোজা নীলা। শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম। কাতারের সাথে দীর্ঘদিনের বিরোধ মেটাতে উপসাগরীয় দেশগুলোর সমঝোতা। ভারত সরকার বলছে করোনা ভাইরাসের টিকা রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। এর আগে এ নিয়ে বাংলাদেশে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আর বাংলাদেশে একজন এমপির ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে করা মামলা নিয়ে র্যাব ও পুলিশের ভিন্ন ভিন্ন বক্তব্য। এরই সাথে শেষ করছি আজকের অনুষ্ঠান। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকালের প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্যে। নিরাপদে থাকবেন। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। কাতারের সাথে বিরোধ মেটাতে